করার জন্য জাতিকে তৈরি করার দায়িত্বটা তার উপরে। কিন্তু আপা একটু স্মরণ করেছে যে এই অথরিটিটা তৈরি হয়েছে আমাদের অনেকের দাবির প্রেক্ষিতে। তখন আসলে আমাদের দাবি কিন্তু আরও একটু ছিল যে একটা মানব সম্পদ এবং স্কিল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি হওয়া উচিত বাংলাদেশ। তো সেটা না হয় এটা হয়েছে, তার মানে মিনিস্ট্রির মতোই কাজ করতেছে তারা, প্রাইম মিনিস্টার সেক্রেটারি আন্ডারে। আমাদের বিশেষ অতিথিবৃন্দ আসছেন, আমি খুবই ক্ষমাপ্রার্থী, সাধারণত এটা করি না কখনো, আমার রেকর্ড নেই যে আমি কোনো মিটিংয়ে এসে আমি মোয়াজ্জেম ভাই যখন বলেছে তখনই আমি তো অনুমতি নিয়ে রেখেছি, কারণ এখনই একটা মত বিনিময় সভা চলতেছে আমাদের। মানে 90 দিনে একটা রিপোর্ট করা কোনো কমিশনের পক্ষে সম্ভব নয়, এটা রাশেদ আপা খুব ভালো জানার কথা। অনেক আর এই রিপোর্টের একটা বড় ভিত্তি হচ্ছে আপনাদের মতামত। তা আপনাদের কাছে শুনে, এবং সিপিডি যখন গবেষণা করে তখন খুব পুঙ্খানুপুঙ্খ করে, তো মোয়াজ্জেম ভাই যখন করে খুব বেশি বলার থাকে না, এবং এটাই আমাদের সুপারিশের জন্য একটা বড় কাজ হয়। এর আগেও একটা আমি এই কমিশন গঠন হওয়ার পর এ নিয়ে 2-3টা প্রোগ্রামেই সিপিডির মতামতগুলো নিলাম, এবং এটি আমাদের একটা এন্ট্রি পয়েন্ট থাকবে কিন্তু সুপারিশের, যে যদি কাজটাই শ্রমিকের অধিকার এবং কল্যাণের পূর্ব শর্তই হচ্ছে তাকে কাজের জন্য, একটা ভালো কাজের জন্য তৈরি করা। আমরা ওই যেনতেন কাজ এর জন্য না, একটা ভালো কাজের জন্য তৈরি করা। এবং ভালো কাজের জন্য তৈরি করতে হলে যে শর্তগুলো, তার মধ্যে একটা শর্ত হচ্ছে তাকে প্রয়োজনীয় দক্ষ করে গড়ে তোলা। তাহলে সে তার কাজ, ভালো কাজের জন্য সে তাকে আস্থাবান মনে করবে, সে যেখানে যাবে সেখানে উত্তরোত্তর উন্নয়ন করতে পারবে। তো এই জন্য আমি বলবো যে এই আজকের এই আয়োজনটা আমাদের জন্য, আপনাদের চাইতেও মনে হয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা খুবই একটা ইউনিক একটা ব্যাপার। আমি খুবই ইমপ্রেসড হয়েছি যখন দেখেছি এটা, যে বাংলাদেশের একটা সুনির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে একটা বড় গবেষণার একটা খুব সুনির্দিষ্ট জায়গা নিয়ে গবেষণা করা হয়েছে। এটা একদম ওই আমরা যে শর্ট ফিল্ম দেখি মাঝে মাঝে, যে একটা ছোট্ট ঘটনাকে এমনভাবে উপস্থাপন করে যে পুরো চিত্র উঠে আসে সেখানে। এই জন্য আমি খুব একদম মানে খুব একদম আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সিপিডিকে, এবং মনে করি এটা যদি সব জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন, ডিসি সহ অন্যরা, এবং সব উদ্যোক্তা, সব অ্যাসোসিয়েশনকে দেওয়া যায়, তাহলে হয়তো একটা মডেল হিসেবে কাজে লাগতে পারে। এখানে খুব বেশি বলার নেই, আমি কিছু বলবো না। আপনি জানেন ভারতের সেবা নামে একটা সংগঠন আছে, তো তার যিনি প্রতিষ্ঠাতা, তার একটা ভিশন ছিল 100 মাইলের মধ্যে, ওর বলাই হয় 100 মাইল ইকোনমি এটাকে। অর্থাৎ 100 মাইলের মধ্যে যে ধরনের কাজ তৈরি হবে, যে ধরনের চাহিদা আছে, যে ধরনের মার্কেট আছে, এগুলো সাথে সে মানুষকে যুক্ত করতেন উনি। তো বাংলাদেশ খুব ছোট দেশ, তো 100 মাইল করা যাবে না, আমাদের জেলা পর্যায়ের একটা মডেল হতে পারে। এবং আমাদের এই ছোট দেশের মধ্যেও প্রত্যেক জেলার একটা বিশেষত্ব আছে। আমরা এখনও টাঙ্গাইলের চমচম, নাটোরের রসগোল্লা, যশোরের চিরুনি, আপনার জামালপুরের নকশিকাতা, এরকম দেখবেন প্রত্যেক জেলার একটা ব্র্যান্ডিং আছে। তা যখন এমপ্লয়মেন্ট পলিসি হয়, তখন আমরা আমাদের সাথে যখন বসেছিলেন কনসালটেন্ট, তখন আমি কিন্তু বলেছিলাম, এবং আরেকটা বিশেষত্ব, যে প্রত্যেক জেলার এই বিশেষত্বের মূল হচ্ছে ওই জেলার কোনো একদম শতবৎসর যাবৎ বয়ে আসা পারিবারিক শিল্প অথবা নারীদের শিল্প, ওই নকশিকাতা বলেন, যাইটাই বলেন, এই দুইটা আরেকটা বিশেষত্ব। কিন্তু এটি মাথায় রেখে একটা মডেল আমরা তৈরি করতে পারি, যে কেমন করে একটা জেলাকে কেন্দ্র করে ওই জেলার অর্থনৈতিক অবস্থা, ওই যে একদম অরিজিন, যে অর্থনৈতিক ঐতিহ্য সংস্কৃতি, সেটাকে কেন্দ্র করে ওই জেলায় শিল্প গড়ার জন্য প্রণোদনা দেওয়া যায়, আবার আমাদের মানুষকেও দক্ষ করে গড়ে তোলা যায়। হ্যাঁ, এটি একটি আমাদের মডেল হতে পারে। তারপরেও শ্রমঘন দেশ, যেহেতু জনবহুল দেশ, সারপ্লাস তো হবেই, এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা খুব বেশি দূরে না। আর ঢাকার যে সমস্ত অঞ্চলে এখন শিল্প বাড়তেছে, সে অঞ্চল আরও কাছে, ভৈরব থেকে শুরু করে মেঘনা হয়ে এই সমস্ত অঞ্চল। তাহলে ওখানে এমনও ব্যবস্থা করতে হবে যাতে আসতে পারে। এখানে কিছু জিনিস বেরিয়ে আসছে। আমি একটা জিনিস যদি ভুল না করে থাকি, দেখবেন যে প্রাইমারি স্কুলে এনরোলমেন্ট 100%, শুধু একটা উপজেলায় 93% বলেছে মনে হয়, কিন্তু সেকেন্ডারিতে 66%। তার মানে এটা কিন্তু একটা ভয়াবহ চিত্র।
আবার তাহলে এখানে একটা স্কিলের কিন্তু বড় জায়গা তৈরি হয়ে যায়। কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে, কি দুটো চ্যালেঞ্জ, যেটা আপনার 13 থেকে 16 বছরে যখন স্কিল ট্রেনিং দিবেন তখন আমাদের মনে রাখতে হবে যে এই জব প্লেসমেন্টটা খুব নিবিড়ভাবে ফলো আপ করতে হবে। কারণ 13 থেকে যদি 6 মাসের ট্রেনিং দেন বা 1 বছরের ট্রেনিং দেন, 14 বছর বয়সের পর সে কোথায় যাবে? সে যে চাকরিটা করবে সেই চাকরিটা কিন্তু তার ভবিষ্যৎ বিকাশের সাথে সম্পর্কিত হতে হবে। দেশের আইন তো এটা বলতেছি, একদম শিশু সেভ দ্য চিলড্রেন যেহেতু এখানে যুক্ত আছে এটা, হ্যাঁ, সুতরাং এখানে কিন্তু আমাদের একটা বড় কাজ, শুধু স্কিল দিয়েই শেষ করে দেওয়া না। হ্যাঁ, এখানে একটা বড় সামাজিক খুব ইতিবাচক দিক আসছে যে অভিভাবক এবং মেয়েরা সবাই চায় যে বিয়ের আগে চাকরি। তাহলে সেটাকে আমাদের ধরে এমনভাবে চাকরিটা দেওয়া, এবং এখানে কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন এবং আমরা যারা এই স্কিল দিচ্ছি কমিউনিটি, এদের একটা বড় আপনার সম্পৃক্ততার ব্যাপার আছে, যাতে ওই তো কিশোরীরা প্রশিক্ষণের পরে জব এমন একটা চাকরি পায় যেটা তার বিকাশকে সাপোর্ট করবে, নাহলে কিন্তু আর ক্ষতি হবে সমাজে। সে কিন্তু আরেক ধরনের একটা শোষণের এবং আপনার নিষ্প্রাণ হয়ে যাওয়ার একটা ব্যবস্থায় চলে যাবে। এটা একটু আমাদের মনে হয় খেয়াল রাখা। আর আমাদের আপা একটা খুব প্রশ্ন করেছে, যে প্রশ্নটা আমরা সবসময় এখন করতেছি, এই কমিশন ঘোষণা করার পর আমরা যখন বসি, বা আপনি দেখবেন এই 5ই আগস্টের পরে যে সমস্ত শিল্পাঞ্চলে আপনার একটু অশান্তি হয়েছে বা শ্রমিকদের বিক্ষোভ হয়েছে, এর দুটো বড় কারণ। একটা হচ্ছে শ্রমিকদের বকেয়া বেতন, তো সেই আলোচনা আমি যাচ্ছি না, এটা এখনকার প্রসঙ্গ না। একটা বড় কারণ হচ্ছে এই প্রথম বেকার শ্রমিকরা কারখানার গেটে গিয়ে কিন্তু আপনার আন্দোলন করেছে যে আমাদের চাকরি দিতে হবে। এবং খেয়াল রাখবেন, এই যে শিল্পাঞ্চলগুলো, ওখানে কিন্তু এই বেকার শ্রমিকরা মানে ওই কোনো না কোনো কারখানা থেকে ঝরে পড়া শ্রমিক, অথবা হয়তো তার পরিবারের তার স্ত্রী বা বোন চাকরি করে, সে হয়তো এসেছিল চাকরি খুঁজতে, সে চাকরি পাচ্ছে না। বাংলাদেশে কিন্তু বেকার মানুষদের আপনার ডেমনস্ট্রেশন কাজের জন্য এটা অনেক আগে হতো, কিন্তু এখন খুব বেশি হয় না। বেকার বেশি, তবুও হয় না মানুষ কোনো দামে টিকে থাকে। এখন তার যৌথ পরিবার নাই, বেকার বেশি দিন থাকতে পারে না, তাকে টিকতেই হয়। সে মাস্টার ডিগ্রি পাশ করে মোটরসাইকেলে রাইড শেয়ার করে, তারপরে তাকে টিকতে হয়। কিন্তু ওই শিল্পাঞ্চলগুলোর চিত্রটা একটু আমরা আলাদা ধরলাম। এটা ধরার একটা বড় কারণ হচ্ছে গত প্রায় 2 দশক যাবৎ, বিশেষ করে 1 দশক যাবৎ, এরা সিপিডির গবেষণা একবার এসেছে, আমরাও দেখেছি, এটা বিলস থেকেও আমরা গবেষণা দেখেছি যে এই যে জ্যাকার মেশিনগুলো আসার পরে কিন্তু অটোমেশনের কারণে কিন্তু প্রচুর শ্রমিক ঝরে পড়েছে, এবং তারা কিন্তু ওইখানেই আছে। আমাদের সংস্কৃতি একবার ঢাকায় আসলে আর গ্রামে ফিরে যাই না আমরা, খুব ভালো অবস্থায় না পড়লে। তা আমরা আমি যখন বিজিএমের কয়েকজন প্রাক্তন নেতৃবৃন্দের সাথে বসলাম প্রথমে বোঝার জন্য যে আসলে রিপোর্টটা তো আমরা করবো সময় ইস্যুতে, কিন্তু শিল্পতের সাথে যুক্ত, তখন একটা প্রশ্ন আমার মধ্যে আসলে, এই যে অটোমেশনের কারণে যারা ঝরে পড়লো, বিজিএমইএ বা বিকেএমইএ অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনগুলো, অর্থাৎ ইন্ডাস্ট্রি, আমি অ্যাসোসিয়েশন বাদ দিই, অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রি কি সরকারকে জানিয়েছে কিনা যে আমাদের আগামী 15 বছরে বা 20 বছরে এই মেশিন আমাদের আনতে হবে, প্রতিযোগিতায় টিকতে হলে মেশিন আনতেই হবে, অটোমেশন হতেই হবে প্রতিযোগিতায় টিকতে হলে। তাহলে এবং এতগুলো লোককে রিটেনিং করলে আমরা রিটেইন করতে পারবো। আমার এক্সিস্টিং ওয়ার্কফোর্সের মধ্যে এতজন লোককে আমরা যদি আপনারা প্রশিক্ষণ দেন তাহলে তারা থাকবে, আর এতজন লোককে কিন্তু চলে যেতেই হবে। তাদের জন্য আপনারা বিকল্প ট্রেনিং কি দিবেন সেটা ব্যবস্থা করেন, অথবা তাদের জন্য এমন ট্রেনিং দিতে পারেন যে আমি আর একটা ফ্যাক্টরি, এই ইন্ডাস্ট্রি ওই তাদের জন্য একটা ফ্যাক্টরি করতে পারে। আমি জানি না, তারা বললো না এরকম কোনো ইনবিল্ড সিস্টেম নেই। কিন্তু আমি কাজের সূত্রে দক্ষিণ এশিয়া, আইএলওর দক্ষিণ এশিয়া ডেস্কে ছিলাম অনেকদিন ভারতে। তা আমি দেখেছি সেখানে 20 বছরের একটা ফেস আউট প্ল্যান করেছে তারা। ওখানে একটা স্কিল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি আছে, কিন্তু যে কোনটা বাদ হয়ে যাচ্ছে এবং কোন আপনার প্রশিক্ষণ আসতেছে,
ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও তাদের একটা, আমাদের সাথে হচ্ছে এখন ইদানে কথাবার্তা হয়ে চূড়ান্ত হয়ে গেছে মনে হয়, অনেক আগে থেকে তারা করতেছে। ইউরোপে কি ধরনের স্কিল আসতেছে, যার মধ্যে কেয়ার ওয়ার্কার একটা, তার জন্য প্রস্তুত করা। এই প্রস্তুতিটা কিন্তু এই যে ইন্ডাস্ট্রি, একাডেমিক ইনস্টিটিউশন, বিশেষ করে পলিটেকনিক ইনস্টিটিউশন যেগুলো আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বা আমাদের ছোট ছোট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনগুলো এবং আমাদের স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এদের কিন্তু সব সার্বক্ষণিক একটা আপনার যোগাযোগের ব্যাপারে করা দরকার, নইলে কিন্তু এটা আমাদের খুব বেশি আমরা এগোতে পারবো বলে আমরা মনে করি না। আমরা চেষ্টা করতেছি এটা যাতে আমাদের রিপোর্টও আনতে পারি আমরা, কিন্তু রিপোর্টটা আসলে যদি কাজে না লাগে এটা তো একটা জাস্ট বাইন্ডিং বই হবে সেলফের, তাই না? এটা এগিয়ে নিতে হবে। তো এই কারণে আমি বলবো যে আমরা এমন একটা প্ল্যান করা যাতে আমাদের স্থানীয় যে দক্ষতা, সেই দক্ষতার উন্নয়ন করে একটা ভালো চাকরিতে দেওয়া যায়। এখানে এসেছে যে মানুষ, শ্রমিকরা বলেছেন যারা তরুণ তরুণীরা, যে তাদের জব স্যাটিসফ্যাকশন অনেক ভালো, 93% মনে হয় আমি যা দেখেছি। এটা একটা খুব ভালো দিক যে এমপ্লয়াররা কেয়ার করেন। এটার কিন্তু একটা সংকটও আছে, যে খুব ছোট জবে সন্তুষ্ট হয়ে যাওয়া, যে আমি তো গ্রামে আছি, কোনোভাবে চলতেছি, 1000 টাকা পাচ্ছি বা 2000 টাকা পাচ্ছি। আবার উদ্যোক্তাও মনে করতেছে আমি গ্রামের 10টা মেয়েকে চাকরি দিয়েছি, তারা তো আছে, ভালো মোটামুটি আছে। এটা কিন্তু আসলে একটা শিল্পের বিকাশের জন্য, দক্ষতার বিকাশের জন্য, জাতির বিকাশের জন্য খুব এখনকার সময় হয়তো ভালো, কিন্তু খুব ভালো না। স্বপ্নটাকে বাড়াতে হবে। আমাদের এই স্কিল ট্রেনিং এবং আমাদের যে মানে ছোট উদ্যোক্তা বা অন্যান্য উদ্যোক্তাদের যে সরকারি যে প্রণোদনা দেখবেন এমনভাবে দেওয়া হয়, ধরাই না হয় যে এটা এইভাবেই থাকবে। আমি 6 মাসের ট্রেনিং দিয়ে একজন লোকের কাজের উপযুক্ত করে দেবো, সে কাজ করে খাবে। আর আমি একজনকে 20,000 টাকা বা 50,000 টাকা দেবো একটা নারী উদ্যোক্তাকে, তিনি একটা কাজ, একটা ছোট্ট শিল্প করে 10 জনকে চাকরি দেবে। এটা শুরুর জন্য ঠিক আছে, কিন্তু আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু, এই জন্য কিন্তু অন জব ট্রেনিং একটা বড় ব্যাপার এখন। আপনি জানেন ফিউচার অফ ওয়ার্ক নিয়ে যে গ্লোবাল কমিশন রিপোর্ট হয়েছিল করোনার আগে আগে, তারা খুব জোর দিয়ে বলেছে যে লাইফ লং ট্রেনিং এবং অন জব ট্রেনিং যদি আমাদেরকে মোকাবেলা করতে হয় আগামী দিনের ভবিষ্যৎ। আমি খুব বাড়াবো না, আমি এটা বলেই শেষ করব যে 4টি সংগঠন একটি ছোট জেলায় দায়িত্ব নিয়েছে, এরা 4টা সংগঠন ইচ্ছা করলে একটা দেশ পরিবর্তন করার ক্ষমতা রাখে। তাহলে একটা ছোট জেলাকে পরিবর্তন করে সেটা মডেল করতে পারবে, এই বিশ্বাস নিয়েই আমি শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আমি কিন্তু ক্ষমা প্রার্থনা আগে একটু চলে যাব। অনেক ধন্যবাদ। সে কাজ করেছে এবং ওই সময়ও কিন্তু শিশুদের সুরক্ষা দেওয়ার জায়গায় সেভ দ্য চিলড্রেন কিছুটা কাজ করার সুযোগ নিয়েছে, কারণ বাংলাদেশে 1970 সাল থেকে সেভ দ্য চিলড্রেন কাজ করছে। এই প্রকল্পটির কথায় আসি, পাওয়ার প্রকল্প, যেটা মোজাম্মেল ভাই বলছিলেন। এই প্রকল্পটি যখন আমরা শুরু করি তখন আসলে যেই আমরা যখন কোনো প্রকল্প পরিকল্পনা করি তখন তো আসলে কোনো একটা প্রবলেম সলিউশনের জন্যই আসলে প্রকল্প ডিজাইন করা হয়। তখন আমরা চিন্তা করেছিলাম যে আসলে এখানে আসলে বয়স সীমাটা অ্যাডোলেসেন্স থেকে শুরু করে ইয়াং পপুলেশন যেটা, এবং 100% ফিমেল। আমাদের এই প্রকল্পটি সম্পূর্ণভাবেই নারী যে যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করা। সো তারা আসলে কেন পিছিয়ে আছে, তাদেরকে আসলে যদি আমরা ইনকামের সাথে বা মোর লাইভলিহুডের জায়গাটাতে নিয়ে আসতে চাই, তাহলে কী ধরনের সমস্যায় তারা আছে এবং সেই জন্য কি করা দরকার, সেই আলোচনা থেকে এই প্রকল্পটি উঠে আসে। যার জন্য এই প্রকল্পে একটা দিক যেমন আছে আমাদের 18 থেকে যারা বড় আছে তাদের জন্য, ইয়াংদের জন্য যেমন আমরা স্কিলের কাজগুলো করেছি, একই সাথে আবার 18 নিচে যারা আছে 15 থেকে 18 তাদেরকে স্কুল বেস কিছু ইন্টারভেনশন আমরা দেওয়ার চেষ্টা করছি। স্কুল বেস মানে হলো স্কুলে তো তারা যাচ্ছেই, কিন্তু স্টেমটা নিয়ে কাজ করার চেষ্টা করছি। তাদেরকে বিভিন্ন যে সফট স্কিল যেটা আছে সেই স্কিলগুলো তাদেরকে দেওয়া, তাদের নেতৃত্ব বিকাশের জায়গাটাতে আমরা যে সেকেন্ডারি যে এডুকেশন আছে তাদের সাথে কাজ করার চেষ্টা করছি। তো সেটা অন্য গল্প, সেটা হয়তো অন্য কোনো ফোরামে আমরা আলাপ করব। 15,000 এরকম অ্যাডোলেসেন্ট নিয়েও আমরা এই প্রকল্পে কাজ করছি। কিন্তু এই স্টাডিটা আসলে, যে স্টাডিটা রিফর্ম ইন স্কিল
and job market agenda on vocational education, employability and market readiness for adolescent and young women. এই জায়গাটাতে আসলে আমাদের যেটা চিন্তা ছিল যে আসলে একটু আগে বলছিলেন যে সরকারেরও অনেকগুলো ডিপার্টমেন্ট স্কিল নিয়ে কাজ করছে, আমাদের মতন অনেক ডেভেলপমেন্ট ওয়ার্কার গত এক যুগের বেশি সময় ধরে আমরা স্কিল নিয়ে কাজ করছি, কিন্তু সেই জায়গাটাতে আসলে আশানুরূপ পরিবর্তন আমরা পাচ্ছি না। তো সেই জন্যই আসলে একটু ফিরে দেখার চেষ্টা করা এই স্টাডির মাধ্যমে। যদিও মোজাম্মেল ভাই বলছিলেন যে আমরা একটা জেলায় কাজ করেছি, হয়তো এটা খুবই ছোট একটা দৃশ্য আসবে পুরো বাংলাদেশের তুলনায়, কিন্তু তারপরেও একটা জেলা দিয়ে আসলে আমরা শুরু করার চেষ্টা করছিলাম যে আসলে কোন জায়গাটায় বাধা বা এই পরিবর্তিত সময়ের সাথে পাওয়ার প্রকল্পটা দেখতে চেয়েছে যে আসলে সঠিকভাবে যদি আমরা আসলে স্কিলটাকে আমাদের নারী যারা আছে তাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই, প্রকৃত অর্থে আসলে কী করা দরকার। শুধু স্কিল ট্রেনিংটাই দেওয়া দরকার, তাহলে আসলে ট্রেনিংটা কিভাবে দেওয়া দরকার বা ট্রেনিংয়ের পরে তাদেরকে নিয়ে আসলে কী করা দরকার, সেই সামগ্রিক অবস্থাটা বোঝার জন্যই আসলে এই স্টাডিটার করার উদ্যোগ নেওয়া। এবং এটার মাধ্যমে এই প্রকল্পটি যেটা করবে যে যেটা ট্রেড সিলেকশন থেকে শুরু করে, যেটা আমাদের এই প্রকল্পে যে পার্টনাররা আছেন, ইউসেপ আছেন, তারা করবেন, আর্থ এখানে আছে, তারাও এই প্রকল্পের অংশ, এবং সিপিডি এবং সেভ দ্য চিলড্রেন তো আমরা কাজ করছি। তো এই স্টাডি থেকে যে ফাইন্ডিংস আসবে এবং আপনারা যেই আজকে যে মতামতগুলো দিবেন সেইগুলো নিয়ে আসলে একটা তো জায়গা যেটা হলো গিয়ে সরকারের কাছে তুলে ধরা যে কী করা উচিত স্কিলটাকে আরও সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য। একই সাথে কিশোরগঞ্জে যেই নারীদেরকে নিয়ে আমরা কাজ করব তাদেরকে সঠিকভাবে স্কিলের আওতায় নিয়ে আসা, যাতে করে তারা আলটিমেটলি একটা সুস্থ লাইভলিহুড পায়, তারা যাতে সুন্দরভাবে স্কিল ডেভেলপ করতে পারে এবং সেই স্কিলটা ইউজ করে হয় জব অথবা এন্টারপ্রেনার হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। তাদের যারা ইন্টারভিউ যেই জায়গা থেকেই পেয়েছেন বা আপনাদের রেসপন্ডেন্ট যারা হয়েছিলেন, আই হোপ ফ্যামিলি টাইসের নাম অনেকে বলেছেন, যদি জয়িতা ফাউন্ডেশনের নামও বলে থাকেন, কারণ জয়িতা ফাউন্ডেশনের একমাত্র ব্র্যান্ড প্রমোটর হিসেবে কিশোরগঞ্জে আমি কাজ করছি। আর তারা জয়িতা ফাউন্ডেশনে তাদের অ্যাক্সেসটা পাচ্ছে না, অনেকেই পাচ্ছে না, সে কারণ জয়িতার যেই ব্র্যান্ডের যেই ভ্যালুটা, যেই প্রোডাক্টের যেই ফিনিশিং কোয়ালিটি, সেটা আমরা অনেকের মধ্যে এখনও তৈরি করতে পারছি না। দ্যাটস ওয়াই তারা এই জায়গাটায় আসতে পারেনি। কিন্তু লোকাল মার্কেটে তাদের যেই জায়গাটা হয়েছে সেটা আমাদের প্রতিষ্ঠান অনেক বেশি এখানে কাজ করেছে। আমার একটা জায়গা একটু শেয়ার করতে চাই, আমরা কিশোরগঞ্জের মানুষ হিসাবে এখানে অনেকগুলো পেশার নাম এসছে। আপনারা একদম ডিজিটাল প্রফেশন থেকে শুরু করে একদম ঘর বাড়ির প্রফেশন নিয়েও কথা বলেছেন, কিন্তু এটা একটা ফুড সিকিউরিটি এবং লাইভলিহুড নিয়ে আমরা নারীরা যারা আছি তাদের মধ্যে যে একটা বিষয় যে সামাজিকভাবেই আমরা যেভাবে বেড়ে উঠি, আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যেই আসলে সেলাইয়ের কাজটা আসে প্রথম। যে কিছু না হোক মা মেয়েকে সেলাই শেখায় বা নিজের প্রয়োজনে সে সেলাইটা শিখে, এই জন্যই হয়তো বা টেইলারিংয়ের পছন্দটা অনেক বেশি আসছে। আর আমাদের সংস্কৃতিগত জায়গায় হাওড়ের যে অঞ্চলের কথা যেহেতু বলছেন, আমরা যদি দেখি যে কৃষি প্রতিবেশ অঞ্চল হিসাবে হাওড়ের ডিপ এরিয়া হচ্ছে 3টি উপজেলা, সেমি ডিপ হচ্ছে 3টি উপজেলা এবং 5টি হচ্ছে সমতল, তার মধ্যে চর অঞ্চলও আছে। সো কৃষি প্রতিবেশ অঞ্চল হিসেবে জীবন জীবিকার যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের মধ্যে মানুষের যে নারীদের যে পেশা, সেই পেশাটা একটা স্পেসিফিক ফর্মে আনাটা খুব মুশকিল। আমার হাওড়ের নারীরা প্রতিদিন গরু চড়ানো, মহিষ চড়ানো থেকে শুরু করে গরুর গোবর টোকানো থেকে জ্বালানি সংগ্রহ করা, এমনকি মাছ ধরা থেকে শুরু করে মাছ শুটকি করা, এই ধরনের যে পেইডের লেবারগুলো দেয়, যেগুলো টোটালি আনপেইড লেবার হিসাবে রিকগনাইজড, ইভেন ফ্যামিলিতে নেই, ইভেন সোসাইটিতে নেই, রাষ্ট্রীয়ভাবেই নেই। সো এই যে আনকাউন্টেবল একটা বিশাল লেবার আমরা মিস করছি নারীদের,
সেটাকে আমরা আসলে পেশা হিসাবে নিতেই পারছি না। তো এখন যেটা আপনারা খুব গুছিয়ে একটা কাজ নিয়ে কিশোরগঞ্জ গিয়েছেন এবং 4টি সংগঠন এখানে গিয়েছেন, আপনাদের এন্ট্রিটা হয়েছে চরম একটা দুঃসময়ের মধ্যে। তখন দেশে প্রচণ্ড আন্দোলন চলছিল, আপনারা শুরু করতে পারছিলেন না। তো ফুডের উপর আমরা জোর দিচ্ছি, রেস্টুরেন্টের উপর। আমরা শুধু শহর ভিত্তিক না, আমরা চাচ্ছি গ্রামে গঞ্জেও এই ট্রেনিংগুলি দিতে এবং মেয়েদেরকে আরও সামনে এগিয়ে আনার জন্য। আপনারা সবাই কাজ করছেন, আমি জানি যে প্রত্যেকটা অ্যাসোসিয়েশনই খুব কাজ করছে, কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ জিনিসটা আমি বলবো যে অ্যাডোলেসেন্স এবং ইয়াং ওমেনদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ছোটোবেলা থেকে যদি তারা এটা জানতে পারে এবং বুঝতে পারে তারা কি কাজ করবে, তাহলে তারা অনেকটা এগিয়ে যেতে পারবে, আরও উদ্যোক্তা অনেক ক্রিয়েট হবে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, যেটা খুব প্রয়োজন। আমরা এগ্রো ফার্ম এবং এগ্রো প্রসেসিংয়ের উপরও জোর দিচ্ছি এবং আমাদের ক্লাবে ডিফারেন্ট ট্রেনারও আছেন এবং আমরা এসএমই ফাউন্ডেশন এবং ডিফারেন্ট এনজিওর মাধ্যমে আমরা চেষ্টা করছি ডিফারেন্ট ডিস্ট্রিক্টে করার। তা আপনাদের সহযোগিতা প্রয়োজন অবশ্যই। আপনাদের মতামত এবং আমাদের সাথে কাজ করার জন্য আমি আগ্রহী, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমি আর একটা জিনিস বলবো যে আমাদের গভর্নমেন্ট যারা আছেন উপজেলা লেভেলে, এখানে একটা মনিটরিং সেল থাকা খুবই প্রয়োজন, কি ট্রেনিং হচ্ছে এবং কে কী কাজ করছে, এবং যেন সবাই মোটিভেটেড থাকে। কারণ আমাদের নারী আপনারা জানেন যে খুব অল্পতেই ঝরে পড়ে, লেখাপড়াও হয় না, পরে বিয়েও হয়ে যায়, পরে আবার ফেরত আসে নিজের গ্রামে কাজ করতে। সেই জন্য একটু কাজ শিখলে ওদেরকে কাজে উদ্যোগে এগিয়ে নিয়ে যাওয়া ইয়াং মেয়েদের এবং ওদেরকে কাজ করা, একটা মনিটরিং সেল থাকা খুবই প্রয়োজন। আপনারা এত কষ্ট করে রিসার্চটা করেছেন, এটা একটা ওয়ান্ডারফুল জিনিস, যেটা আমরা অনেক কিছু শিখলাম, জানলাম, এবং আমরা কখনো আগে মাথায় আসে নাই যে এইসব মেয়েদের নিয়ে কাজ করা উচিত, এগিয়ে যাওয়া উচিত। আমরা তো শুধু মহিলাদের নিয়েই কাজ করি। তো এটা একটা বিরাট একটা গবেষণা এবং এটা সত্যি খুব প্রয়োজন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, এই সিপিডি এবং অন্য কনসার্ন অর্গানাইজেশনকে, এবং এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এখানে অনেক বড় বড় অর্গানাইজেশন, অনেক অ্যাসোসিয়েশনের আছেন, ওনারা আমাদের সাথেও যদি সহযোগিতা করেন আমরা এগিয়ে আসব। আমাদের কোনো সাজেশন থাকলে দেখবেন, আমরা ডিফারেন্ট ডিস্ট্রিক্টে চেষ্টা করছি যতদূর সম্ভব স্কিল্ড করার জন্য, মহিলাদের কাজ করার জন্য, এবং ওনাদের সহযোগিতা করে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি উদ্যোক্তাদের। অনেক ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য।